আমাদের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন ফিকশন হান্টকে। বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন নতুন এবং আপকামিং সমস্ত গল্পের নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন। আপনারা শুনছেন ফিকশন হান্ট। ফিকশন হান্টে আজ আপনারা শুনবেন লেখক চয়ন সাহার কলম থেকে একটি ভয়ের গল্প, চারুলতা স্মৃতি। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফিকশন হান্টের আজকের বিশেষ নিবেদন, চয়ন সাহার কলম থেকে চারুলতা স্মৃতি। শ্রাবণের শুরু, কিন্তু এখনও কোনো এক নিদারুণ ঝেঁপে আসা বৃষ্টি এই হাহাকারকারী চোখগুলোকে শান্ত করতে পারেনি। সান্ত্বনা পুরস্কার স্বরূপ বৃষ্টির কিছু ছিটে ফোঁটা পড়েছে মাত্র। এই বিরক্তিকর ছিপছিপে বৃষ্টির রাতে অ্যালকোহলের নেশায় তন্দ্রাচ্ছন্ন একটি লোক কোনো বিষহীন সাপের মতো রাস্তার এদিক ওদিক করতে করতে একটা সরু গলির মধ্যে এসে পড়ল। এরপর লোকটা একটা ল্যাম্পপোস্টের সাহায্য নিয়ে মাথা নিচু করে কিছুক্ষণ শান্তভাবে দাঁড়িয়ে রইল। তারপর মাথা তুলে চারপাশে এমনভাবে তাকাতে লাগলো যেন কোনো বস্তু তার চোখের চাহনির অপেক্ষায় রাত জেগে রয়েছে। অবশেষে কিছু একটা দেখে সে নিরস্ত হলো। এরপর আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে লোকটা আবার চলতে শুরু করলো। বোধহয় লোকটা তার বাড়ি ফেরার পথ খুঁজে পেয়েছে। বৃষ্টির জন্য রাস্তার আলো বারবার নিভছে আর জ্বলছে। লোকটা গলির অনেকটা ভেতরে গিয়ে আবার থামল, কিন্তু সেই মুহূর্তে যেন এক রক্ত হিম করা ঠান্ডা বাতাস লোকটার সব নেশা কাটিয়ে বয়ে গেল। লোকটা নিজের হাত দিয়ে তার মুখে পড়ে থাকা বৃষ্টির জল মুছল। কোনো এক জন্তুর মরণ গোঙানির আওয়াজ দূর থেকে ভেসে আসছে। লোকটা আবার চলতে শুরু করলো। গোঙানির আওয়াজটা আরও তীব্র হতে শুরু করলো। বৃষ্টির আওয়াজের সাথে মিশে সেটা যেন আরও ভয়ানক হয়ে উঠেছে। লোকটা আরও কিছু দূর যেতেই দেখল ল্যাম্পপোস্টের নিচে একটা মহিলা খোলা চুলে এক অদ্ভুত ভঙ্গিতে বসে রাস্তা থেকে কিছু একটা তুলে নিজের মুখে পুড়ছে, আর গোঙানির আওয়াজটাও সেখান থেকেই আসছে। কিন্তু ল্যাম্পপোস্টের আলো না থাকায় কিছুই ঠিকমতো দেখা যাচ্ছে না। কিছুটা কাছে যেতেই হঠাৎ ল্যাম্পপোস্টটা দু তিনবার ছটফটিয়ে জ্বলে উঠল। লোকটা দেখল মহিলাটি একটি কুকুরের পেট চিরে তার নাড়ি ভুঁড়ি টেনে টেনে খাচ্ছে। রাস্তার চারিপাশে রক্ত ছিটিয়ে রয়েছে। মহিলাটির পুরো মুখ রক্তে ভরা। লোকটার পুরো শরীর যেন পাথর হয়ে গেল। তার চোখ দুটো যেন প্রায় বেরিয়ে এসেছে ভয়। হঠাৎ মহিলাটি সেই লোকটির দিকে তাকিয়ে বীভৎসভাবে হাসতে শুরু করল। লোকটা তার সব শক্তি দিয়ে সেখান থেকে দ্রুত পালালো। 15 দিন আগে অমল এক হাতে টিফিন বক্স আর কাঁধে একটা ব্যাগ নিয়ে অফিসে ঢুকল। তারপর নিজের ডেস্কে বসে ল্যাপটপটা ঠিক করছিল। এমন সময় তার পাশের ডেস্ক থেকে সরোজ মাথা উঁচু করে বলল, অমলদা, একটা বাড়ির খোঁজ পেয়েছি। ও তাই নাকি? কত দূর? শহরের একটু বাইরে, কিন্তু বাড়ির মালিক নাকি জলের দরে বাড়ির নিচের তলা ভাড়া দিচ্ছে। অমলের পুরো নাম অমলেন্দু সরকার। বয়স ওই 24-25 হবে। তার স্ত্রী নিবেদিতা। 1 বছর হলো তাদের বিয়ে হয়েছে। বিয়ের পর তারা কলকাতাতেই থাকতো, কিন্তু গত 1 বছর হলো অমল বদলি হয়ে বীরভূমে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকে। কিন্তু বাড়ি মালিকের সাথে তাদের খুব একটা বনিবনা নেই, তাই গত 1 মাস থেকে তারা নতুন ভাড়া বাড়ির খোঁজ করছে। আর এই কাজে অমলকে সাহায্য করছে তার অফিস কলিগ সরোজ রায়। বয়স 22-23 হবে। বেশ স্থূল চেহারার একজন ভদ্রলোক। সরোজ তার কোনো এক বন্ধুর থেকে একটা ভাড়া বাড়ির খোঁজ পেয়েছে। আজ তো শুক্রবার, অফিসের হাফ ডে। আজকেই চলো না হয়, অফিস ছুটির পর বাড়িখানা দেখে আসা যাক। আমি না হয় ম্যানেজারকে বলে আরও 1 ঘন্টা আগে বেরোনোর বন্দোবস্ত করছি। অমল তার ডেস্কটা ঠিক করে চেয়ারে বসে বলল, আচ্ছা ঠিক আছে, চলো তবে আজকেই। অবশেষে অফিস ছুটি হলে নির্ধারিত সময় তারা রওনা দিল নতুন ভাড়া বাড়ির উদ্দেশ্যে।
বাড়িটা অমলের অফিস থেকে 6 কিলোমিটার দূরে, কিন্তু অমলের স্কুটি আর সরোজের রসিক স্বভাবের কারণে খুব তাড়াতাড়ি তারা সেখানে পৌঁছে গেল। অমলদা, পৌঁছে গেছি। এই তো, এই বাড়িটাই। উঁচু পাঁচিলে ঘেরা একটা বাড়ি। লোহার বড় গেটের সামনে এসে অমলের স্কুটিটা থামল। গেটের ওপর বড় বড় করে লেখা রয়েছে চারুলতা স্মৃতি। স্কুটিটা রাস্তার একপাশে রেখে অমল আর সরোজ বড় গেটটা খুলে ভেতরে ঢুকল। বড় গেটের ভেতরে কিছুটা ফাঁকা জায়গা। বোধহয় কোনো এককালে সেখানে বাগান ছিল, কিন্তু বৃষ্টির কারণে এখন পরগাছাগুলো বাগানটার সর্বনাশ করেছে। আর সেই ঝোপঝাড় থেকে একটা দুর্গন্ধ আসছে, যেন কোনো জন্তু পচেছে। আর সেই ফাঁকা জায়গা পেরিয়ে একটা দোতলা বাড়ি। বাড়িটাতে অনেক বছর ধরে রং করা হয়নি, আর বৃষ্টির কারণে কোনো কোনো জায়গায় শ্যাওলা গজিয়েছে। বাড়ির বাইরের দিক থেকে একটা সিঁড়ি দোতলায় উঠে গেছে। বাড়ির বাহ্যিক রূপটা যে অমলের পছন্দ হয়নি সেটা বুঝতে সরোজের খুব একটা সমস্যা হলো না। অমল কিছু একটা বলতেই যাচ্ছিল, তার আগে সরোজ বলল, বৃষ্টিতে বাড়ির বাইরের রংটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। অমলদা, তুমি বাড়ির মালিকের সঙ্গে কথা বলে ভাড়ার ঘরগুলো একবার দেখো, তারপর যদি পছন্দ না হয় ফিরে যাবো। এখানেই থাকতে হবে এমন তো কোনো মানে নেই। অমল আর কোনো আপত্তি দেখালো না। সরোজ বাড়ির সামনে গিয়ে দু একবার কলিং বেলে চাপ দিল, কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো সাড়া শব্দ না আসায় সরোজ উঁচু গলায় ডাকতে শুরু করলো, বাড়িতে কেউ আছেন? হ্যালো, কেউ শুনতে পাচ্ছেন? দু একবার চিৎকার করতেই বাড়ির ভেতর থেকে একটা ভাঙা গলায় মহিলার আওয়াজ এলো, কে? বাড়ি ভাড়া দেওয়া হবে শুনে এসেছিলাম। ওখানেই দাঁড়ান, আমি আসছি। কিছুক্ষণ পর দোতলা থেকে একটি মহিলা সিঁড়ি দিয়ে নেমে এলো। তার হাতে একটা চাবির গোছা, তাতে অনেকগুলো ছোট বড় চাবি ঝুলছে। বয়স 35-40 হবে। অগোছালো চুল বাঁধাহীন অবস্থায় পিঠের ওপর পড়ে আছে। চোখগুলো অসম্ভব কালো এবং ক্লান্ত, যেন গত 1 দশক থেকে কোনো অঘটন তার ঘুম কেড়ে নিয়েছে। পুরো হাতে আঁচড়ের দাগ। গলার স্বর শুনে মনে হয় যেন 50-60 বছরের বৃদ্ধা। মহিলাটি সিঁড়ি দিয়ে নিচে নেমে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে অমল আর সরোজের সামনে এসে দাঁড়ালো। মহিলাটির পোশাক আশাক দেখে আর যাই হোক বাড়ির মালিক বলে মনে হচ্ছে না। অমল তার চশমাটা হাত দিয়ে ঠিক করে মহিলাটির দিকে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে রইল। জিজ্ঞেস করল, আপনি কি এই বাড়ির মালিক? মহিলাটি ধীর গলায় উত্তর দিল, হ্যাঁ, আসুন আমার সাথে। এই বলে মহিলাটি একতলার একটা বন্ধ দরজার দিকে এগিয়ে যেতে শুরু করল। অমল মহিলার ক্লান্ত গলার স্বর আর খুঁড়িয়ে হাঁটার ধরন দেখে জিজ্ঞেস করল, আপনার কি শরীর খারাপ? তাহলে আমরা না হয় কাল আসব। মহিলাটি অমলের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আপন মনে দরজায় একটার পর একটা চাবি ঘোরাতে শুরু করল। সরোজ অমলের ডান কানের দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, আমার একটা বন্ধু এই বাড়ির খোঁজ দিয়েছে। মহিলাটির নাম নিশা দত্ত। ওনার মা চারুলতা দেবী গত 2 বছর হলো অবঘাতে মারা গেছে। তারপর থেকে মহিলাটি এই বাড়িতে একাই থাকে। বাড়ি থেকেও খুব একটা বেরোয় না, কারোর সাথে তেমন একটা কথাও বলে না। হঠাৎ ইচ্ছে হয়েছে বাড়ির নিচের তলা ভাড়া দেবে। সরোজ আর অমল নিজেদের মধ্যে কথা বলছিল, এমন সময় নিশা দেবী তাদের উদ্দেশ্যে গম্ভীর গলায় বলল, ভেতরে আসুন। নিশা দেবীর গলার স্বরে স্পষ্টই বোঝা গেল যে সময় নষ্ট আর অপ্রয়োজনীয় কথা কোনোটাই তার খুব একটা পছন্দ নয়। সরোজ আর অমল ভেতরে ঢুকতেই নীলা দেবী আলো জ্বালালেন। ঘরগুলো আসবাবপত্র দিয়ে সাজানো। সাধারণত ভাড়া বাড়িতে আসবাবপত্র না থাকলেও এই বাড়িতে ছিল। নিচের তলায় সব মিলিয়ে 2টো শোবার ঘর, একটা বড় বসার ঘর আর ওই রান্নাঘর, ঠাকুর ঘর, কলঘর, যা যা থাকে আর কি। ঘরগুলোতে একটু আধটু মাকড়সার জাল পড়লেও সেটা পরিষ্কার করা খুব একটা খাটনির কাজ নয়। অমল সব কটা ঘর ভালো করে ঘুরে দেখে মনস্থির করল যে বাড়ি ভাড়া 4000 টাকা হলে তবেই সে থাকবে, নয়তো নয়। কিন্তু অমলের কিছু বলার আগেই নিশা দেবী বলল, বাড়ি ভাড়া 1000 টাকা, অগ্রিম কোনো পয়সা দিতে হবে না। বাড়ি ভাড়া শোনা মাত্র অমল সরোজের দিকে তাকালো।
এত কম দামে ভাড়া বাড়ি খুঁজে দেওয়ায় শরৎ যে কতটা গর্বিত নিজের ওপর সেটা তার চোখ দেখলেই বোঝা যায়। নিশা দেবীর বারণ করা সত্ত্বেও অমল অগ্রিম 2 মাসের টাকা নিশা দেবীকে দিয়ে সেদিনই ভাড়া বাড়ি ঠিক করে এলো, পাছে অন্য কেউ চলে আসে। অমল নিশা দেবীকে জানালো সে আর তার স্ত্রী আগামী মাসেই বাসা বদল করবে। নিশা দেবী না জানতে চাইলেও অমল নিজেদের ব্যাপারে আরও অনেক কিছুই জানালো নিশা দেবীকে, যেমন সে কি করে, আগে কোথায় থাকতো, বাসা বদলের কারণ, এইসব আর কি। কিন্তু অমলের সব কথাতেও নিশা দেবীর মুখ একই রকম বিবর্ণ এবং নির্বিকার দেখালো, যেন নিশা দেবীর কাছে এই বাড়তি কথাগুলো সম্পূর্ণই ভিত্তিহীন। নিশা দেবী শুধু গম্ভীর গলায় জানালেন, ঠিক আছে। নিশা দেবীর এই রূপ আচরণে অমলের কাছে কিছুটা অদ্ভুত ঠেকলেও সে খুব একটা অসন্তুষ্ট হলো না, কারণ বাড়ি ভাড়া আর জায়গাটার পরিবেশ একদম তেমনই যেমনটা সে চেয়েছিল। অবশেষে বাড়ি ভাড়া ঠিক করে অমল আর সরোজ বেরিয়ে এলো। তারপর স্কুটি স্টার্ট করে অমল আর সরোজ একটা চায়ের দোকানে এসে থামল। চায়ের দোকানটা চারুলতা স্মৃতি থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে। অমল 2টো চায়ের অর্ডার দিয়ে একটা সিগারেট ধরালো, তারপর 2-1বার ধোঁয়া ছেড়ে সরোজকে পাস করলো। সরোজ সিগারেটটা ঠোঁটে দিতেই অমল তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, এই নিশা দেবী ভদ্রমহিলাটির বিয়ে হয়নি? সরোজ 2-1বার ধোঁয়া ছেড়ে সিগারেটটা নামিয়ে একটু ভেবে উত্তর দিল, না, আমি যতদূর শুনেছি নিশা দেবীর মা মানে চারুলতা দেবী আর তার স্বামী বিবেকবাবু 35 বছর আগে এখানে বাড়ি বানিয়েছিল। তখন চারুলতা দেবী গর্ভবতী, নিশা দেবী তার গর্ভে। কিন্তু নিশা দেবী যেদিন জন্মান সেদিনই একটা অ্যাক্সিডেন্টে বিবেকবাবু মারা যান। তারপর থেকে মা মেয়ের সংসার। কিন্তু চারুলতা দেবী তার মেয়ে নিশা দেবীকে খুব একটা পছন্দ করতেন না। সরোজের কথা শেষ হতে না হতেই ছোট্ট একটা ছোকরা 2 কাপ চা নিয়ে এসে বলল, বাবু আপনাদের চা। সরোজ আর অমল চায়ের পেয়ালা 2টো তুলে নিয়ে গরম চায়ে চুমুক দিয়ে রাস্তার দিকে তাকালো। আবার ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে। আকাশ ঘন কালো মেঘে ঢাকা, যেন এখনই প্রবলভাবে ঝরে পড়বে। অমল আর সরোজের মতো সারাদিন ল্যাপটপের সামনে বসে চাকরি করা লোকেদের কাছে এই পরিবেশটা যেন সত্যি এক অপরূপ অনুভূতি। তারা চুপচাপ কিছুক্ষণ এই পরিবেশটা অনুভব করতে থাকলো। তারপর অমল চাটা শেষ করে মাটির পেয়ালাটা ছুঁড়ে দিয়ে সরোজকে জিজ্ঞেস করলো, হ্যাঁ, কি বলছিলে যেন? নিশা দেবী আর তার মায়ের সম্পর্কের ব্যাপারে? সরোজের চা এখনো শেষ হয়নি। সে তার অসমাপ্ত চা এক ঢোকে শেষ করে অমলকে বলল, চারুলতা দেবী মনে করত তার স্বামীর মৃত্যুর জন্য তার মেয়ে নিশা দেবী দায়ী। কথায় কথায় নিশা দেবীকে মারধর করত, অত্যাচার করত। কিন্তু হঠাৎ একদিন চারুলতা দেবী শয্যাশায়ী হয়ে পড়েন। গত 10 বছর চারুলতা দেবী শয্যাশায়ী ছিলেন। নিশা দেবী তার দেখাশোনা করতেন। তারপর 2 বছর আগে চারুলতা দেবী মারা যান। তারপর থেকে নিশা দেবী এখানে একাই থাকেন। বিয়ে প্রেম কোনোটাই তার জীবনে আসেনি। নিশা দেবীর ব্যবহারটা একটু অদ্ভুত মনে হলো না তোমার? মহিলা কথা বলতে খুব একটা পছন্দ করেন না। তোমরা নিজেদের মতো নিচের তলায় থাকবে, তাহলে সমস্যা মিটে যায়। সরোজ অমলের কানের কাছে ঝুঁকে ধীরে ধীরে বলল, আর সব থেকে বড় কথা, এত কম দামে ভাড়া বাড়ি এ তল্লাটে পাবে না। অমল আর কথা বাড়ালো না। হাত ঘড়িতে সময় দেখল। চাওয়ালাকে তার পাওনা টাকা বুঝিয়ে দিয়ে তারা বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। প্রথমে অমল সরোজকে তার বাড়ির সামনে নামিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ি ফিরে অমল নিজের গলার টাইটা খুলতে খুলতে স্ত্রী নিবেদিতাকে জানালো, বুঝলে, একটা বাড়ির খোঁজ পেয়েছি। ভাড়া মাত্র 1000 টাকা। ভাবছি আগামী মাসেই ওখানে চলে যাব। তবে একটা ব্যাপার, বাড়ির মালকিনের আচরণটা একটু অদ্ভুত। ভদ্রমহিলা খুব একটা কথা বলতে পছন্দ করেন না, কেন কে জানে। নিবেদিতা তাকে কোনো রকম কোনো অভিযোগ বা প্রশ্ন কিছুই করল না। কথা শেষ করে অমল স্নানে গেল। নিবেদিতা তার জন্য খাবার বাড়তে রান্নাঘরে গেল। অবশেষে খাওয়া শেষ করে অমল কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ল। কিন্তু ঘুমের মধ্যে যেন নিশা দেবীর চেহারা তাকে তাড়া করে বেড়াচ্ছে। সেই খোলা চুল, হাতে কাটা দাগ,
অমল দেখল নিশা দেবী কোনো এক ধারালো অস্ত্র দিয়ে নিজেই নিজের হাত মুখ ফালা ফালা করে কাটছে। তার পুরো শরীর দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে, কিন্তু মুখে এক নির্মম নিষ্ঠুর হাসি। না! ভয়ে অমলের ঘুম ভেঙে গেল। তার পুরো শরীর ঘামে ভিজে গেছে, গলা কাঠের মতো শুকিয়ে গেছে। অমল জোরে জোরে হাঁপাচ্ছে। অমল তার টেবিল ল্যাম্পে রাখা জলের বোতল থেকে জল খেলো, কিন্তু তাতেও তার গলা ভিজল না। শুনছো? শুনছো নিবেদিতা? শুনছো? অমল নিবেদিতাকে ডাকলো জল দেওয়ার জন্য। নিবেদিতা রান্নাঘরে বাসন মাজছিল। অমলের ডাকে সে তাড়াতাড়ি একটা জল ভর্তি বোতল নিয়ে ঘরে ঢুকল। অমলকে হাঁপাতে দেখে নিবেদিতা তাড়াতাড়ি করে অমলের পাশে গিয়ে বসে নিজের আঁচল দিয়ে অমলের কপালের ঘাম মুছে দিয়ে বলল, এ কি অবস্থা করেছো তুমি নিজে? এ বাবা, তুমি তুমি ঠিক আছো? কি গো, এরকম হাঁপাচ্ছ কেন? বলো না গো, তোমার কি শরীর টরীর খারাপ করলো নাকি? হ্যাঁ। এরপর নিবেদিতা নিজের হাত অমলের কপালে দিয়ে অমলের শরীর ঠিক আছে কিনা বোঝার চেষ্টা করল। অমল নিবেদিতাকে চিন্তিত দেখে নিবেদিতার একটা হাত নিজের দুটো হাতের মাঝখানে রেখে একটু হেসে বলল, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। একটা বাজে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছিল শুধু। যাক বাবা, ও আমি তো একেবারে ভয় পেয়ে গেছিলাম। নিবেদিতা কিছুটা আশ্বস্ত হলো। তারপর অমলকে জড়িয়ে ধরল। অমল প্রচণ্ড কোমলভাবে নিবেদিতার গলায় চুম্বন করল। যা, কি যে করো না তুমি, ইস। নিবেদিতা তাতে কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। অমল জোরে জোরে হাসতে শুরু করল। এইভাবেই পরেশ এক সপ্তাহ কেটে গেল। মাসের শেষ আর দুদিন বাকি। অমল অফিস থেকে ছুটি নিয়ে বাড়ির সব জিনিসপত্র গোছগাছ করছে নতুন ভাড়া বাড়িতে যাওয়ার জন্য। নিবেদিতাও এই কাজে অমলকে কিছুটা সাহায্য করছে। দুদিনে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে নতুন মাসের 1 তারিখে অমল তার পুরনো বাড়ির মালিককে সব পাওনা টাকা বুঝিয়ে দিয়ে একটা টেম্পোতে নিজের সব জিনিসপত্র তুলে নতুন ভাড়া বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সরোজও সেই দিন অফিস থেকে ছুটি নিয়ে এসেছে তাদেরকে সাহায্য করবে বলে। অমল আর তার স্ত্রী নিবেদিতা স্কুটিতে আগে আগে যাচ্ছে আর তাদেরকে অনুসরণ করে পেছন পেছন টেম্পো আসছে। টেম্পোতে রয়েছে টেম্পো চালক, সরোজ আর মালপত্র নামানোর জন্য 2 জন লোক। অবশেষে তারা চারুলতা স্মৃতির সামনে এসে পৌঁছল। সরোজ স্কুটি থামিয়ে ভেতরে ঢুকল। নিশা দেবী, আমরা এসে পড়েছি, শুনছেন? তারপর নিশা দেবীকে 2-1বার ডাকতেই তিনি বেরিয়ে এলেন চাবির গোছা নিয়ে। নিশা দেবীর হাতের কাটা দাগগুলো আরও বেশি দগদগ করছে, শরীর আরও বেশি জীর্ণকায় হয়ে পড়েছে। অমল তাকে দেখা মাত্র জিজ্ঞেস করল, আপনার শরীর কেমন আছে? নিশা দেবী এবারেও কোনো উত্তর দিল না। সে তার চাবির গোছা থেকে চাবি খুঁজে তালা খুলতে প্রবৃষ্ট হল। অবশেষে তালা খুলে তালার চাবিটা নিজের চাবির গোছা থেকে আলাদা করে তালার পাশে রেখে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যেতে লাগল। অমল তাকে পেছন থেকে ডাকল নিজের স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ও নিবেদিতা, আমার স্ত্রী। নমস্কার। নিশা দেবী কিছুক্ষণ থেমে ক্লান্ত চোখে একবার নিবেদিতার দিকে তাকালো। নিবেদিতা হাত জোর করে তাকে নমস্কার জানালো, কিন্তু নিশা দেবী কিছু না বলেই নির্বিকার চিত্তে আবার সিঁড়ি দিয়ে ওপরে চলে গেলেন। নিবেদিতা এতে কিছুটা অবাক হলো, কিন্তু খিটখিটে বাড়ির মালিকের থেকে এরকম স্বভাবের বাড়ির মালিকই অনেক শ্রেয়। এই ভেবে সে আর কোনো অভিযোগ করল না। মালপত্র গাড়ি থেকে নামিয়ে বাড়ির ভেতর আনতে শুরু করা হলো। অমল আর সরোজ মুখে রুমাল বেঁধে ঘরের কোণে আটকে থাকা মাকড়সার জাল আর নোংরা পরিষ্কার করতে আরম্ভ করল। আর নিবেদিতা তার নতুন রান্নাঘর পরিষ্কার করতে শুরু করল। অবশেষে সন্ধ্যের আগেই সব কিছু ঠিকঠাক হয়ে গেল। অমল গাড়ির চালক আর কর্মচারীদের পারিশ্রমিক দিল, সঙ্গে বকশিস স্বরূপ মিষ্টির জন্য আরও কিছু টাকা দিয়ে তাদের বিদেয় করল। সরোজ বাইরে থেকে কিছু খাবার কিনে আনলো। তারপর তারা 3 জন একসাথে খাবার খেয়ে উঠল। খাবার খেয়ে সরোজ অমলকে বলল, ভাই, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো
তুমি না থাকলে যে এত কিছু কিভাবে সামলে উঠতাম। সরোজ হেসে একটু রসিকতা করে বলল, আসলে আমি এত কিছু করলাম বৌদির হাতের চিকেন কষা খাওয়ার জন্য। হ্যাঁ, তাহলে বৌদি কবে আসবো চিকেন কষা খেতে? নিবেদিতা হেসে তাকে উত্তর দিল, আরে ঠাকুরপো, তোমার যখন ইচ্ছা তুমি তখনই এসো, কোনো অসুবিধা নেই। আমি তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো, কেমন? এই তো ব্যাস, আমি আমার পারিশ্রমিক পেয়ে গেছি। সরোজ কথা বলতে বলতে নিজের ঘড়ির দিকে তাকালো। ঘড়ির সময় দেখে সরোজের চক্ষু চড়ক গাছ। অমল, আমি আসছি, হ্যাঁ, আর দেরি করা যাবে না। চলো, আমি তোমাকে স্কুটিতে করে এগিয়ে দিই। সরোজ জুতো পরতে পরতে বলল, তার কোনো প্রয়োজন নেই, তুমি এখানেই থাকো বৌদির কাছে, আমি একটা রিক্সা ধরে চলে যাব। সরোজ জুতো পরে দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো। নিবেদিতা সরোজকে পেছন থেকে বলল, ঠাকুরপো আবার এসো, হ্যাঁ। সরোজ পেছনে না ঘুরেই উত্তর দিল, আসবো আসবো। সরোজ বেরিয়ে গেলে নিবেদিতা ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। তারপর অমলের কাছে আসতেই অমল নিবেদিতাকে জড়িয়ে ধরল। নিবেদিতা লজ্জায় লাল হয়ে গেল। তারপর অমল আর নিবেদিতা একটু ঘনিষ্ঠ হতেই যাচ্ছিল, এমন সময় দরজার কড়া নড়ে উঠল। অমল জিজ্ঞেস করল, কে? কিন্তু বাইরে থেকে কোনো সাড়া শব্দ এলো না। কিছুক্ষণ সব কিছু নিস্তব্ধ। আবার কড়া বেজে ওঠে। অমল গিয়ে দরজা খুলল। দরজা খুলতেই সে দেখল বাইরে নিশা দেবী দাঁড়িয়ে রয়েছেন। নিবেদিতা তাকে দেখা মাত্রই বলল, এ কি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, ভিতরে বসুন। নিশা দেবী কিছুক্ষণ চুপচাপ নিবেদিতার দিকে তাকিয়ে রইল। তারপর অমল তাকে জিজ্ঞেস করল, আপনি কি কিছু বলবেন? নিশা দেবী অমলের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, রাত 12টার পরে ঘরের বাইরে বেরোবেন না, সব পোকামাকড়ে ঘোরাফেরা করে। কথা শেষ করে নিশা দেবী আপন মনে আবার চলে গেলেন। তাদের উত্তরের অপেক্ষা না করেই ব্যাপারটা অমলের খুব অদ্ভুত লাগলো। তার মনে হলো এরকম মানুষও হয়। আবার পরক্ষণেই অমলের মনে হলো নিশা দেবীর আঘাতপ্রাপ্ত শৈশবটাই দায়ী তার এরকম আচরণের জন্য। বোধহয় নিশা দেবীর একটা থেরাপিস্টের দরকার। অমল এইসব ভাবতে ভাবতে আবার দরজা বন্ধ করল। নিবেদিতা অমলকে বলল, এই শোনো না, ভদ্রমহিলাটি কেমন একটা, তাই না? মানে কিরকম একটা অদ্ভুত। অমল চুপ করে রইল। অবশেষে রাতের খাবার খেয়ে তারা শুয়ে পড়ল। অতিরিক্ত ক্লান্তির কারণে অমল খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। কিন্তু নতুন জায়গায় এসে নিবেদিতার ঘুম আসছে না। ঘড়িতে রাত 1টা বেজে গেল, এখনও নিবেদিতার ঘুম আসেনি। নিবেদিতা জল খাওয়ার জন্য রান্নাঘরে গেলে রান্নাঘর থেকে জল খেয়ে ফিরে আসতেই তার কানে একটা শব্দ এলো, যেন বাড়ির বাইরে কোনো জন্তু ঝোপঝাড়ের মধ্যে ঘোরাফেরা করছে। নিবেদিতা বসার ঘরের জানলার পর্দা সরিয়ে কাঁচের জানলার ভেতর থেকে বাইরে দেখার চেষ্টা করল। বাইরে বৃষ্টি পড়ছে। ঝোপঝাড় ছাড়া আর কিছুই নিবেদিতার চোখে পড়ল না। নিবেদিতা হাত দিয়ে তার চোখ ডলে আরও একটু জানলার কাঁচের দিকে ঝুঁকে পড়ে বাইরের দিকে দেখতে লাগলো। হঠাৎ জানলার কাঁচের বাইরে নিশা দেবী এসে দাঁড়ালো। ভয় নিবেদিতা চিৎকার করে মেঝেতে পড়ে গেল। কিছুক্ষণের জন্য নিবেদিতার শরীর পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল। অমল চিৎকার শুনে বেরিয়ে এলো। বসার ঘরে ঢুকতেই অমল দেখল নিবেদিতা মেঝেতে বসে হাঁপাচ্ছে, আর জানলার বাইরে থেকে নিশা দেবী এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। অমল তাড়াতাড়ি করে গিয়ে নিবেদিতাকে মেঝে থেকে টেনে তুলল। তারপর অমল জানলাটা খুলতেই নিশা দেবী অদ্ভুত নির্জীব কণ্ঠে বললেন, বাড়ির ভেতরে কুকুর ঢুকেছিল, তাড়িয়ে দিয়েছি। এই বলে আর কোনো উত্তরের অপেক্ষা না করে নিশা দেবী আবার আপন মনে ধীর পায়ে ওপরে উঠে গেলেন। অমল নিশা দেবীকে কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিল,
কিন্তু নিবেদিতার অবস্থা দেখে অমল তাড়াতাড়ি জানলা বন্ধ করে নিবেদিতাকে ঘরে নিয়ে এলো। তারপর অমল নিবেদিতাকে শান্ত করে দুজনেই ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে অমল বাজার গেল। বাজার করে এনে সকালে জলখাবার খেয়ে অমল অফিস চলে গেল। আর যাওয়ার সময় নিবেদিতাকে বলে গেল সে যেন মাংস রান্না করে রাখে। সরোজকে সে রাতের খাবারের জন্য নিমন্ত্রণ করেছে। নিবেদিতা বাড়িতে এখন একা। নিবেদিতা খুব যত্ন করে রান্নাবান্না শুরু করলো। অবশেষে রান্না শেষ করে সে এক বাটিতে অনেকটা মাংস বেড়ে ওপর তলায় নিয়ে গেল নিশা দেবীকে দেওয়ার জন্য। সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই নিবেদিতা লক্ষ্য করল সিঁড়ির ওপরে 2-3টে পায়রা মরে পড়ে আছে, যেন হিংস্র কোনো বেড়াল সেগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। নিবেদিতা সেগুলোকে পরোয়া না করে সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। নিবেদিতা লক্ষ্য করল দিনের বেলাতেও বাড়ির সবগুলো জানলায় পর্দা দেওয়া, আর ভেতরেও কোনো আলো জ্বলছে না। নিবেদিতা সাহস করে নিশা দেবীর দরজায় কড়া নাড়ল। 2-1বার ঠক ঠক শব্দ করতেই নিশা দেবী হঠাৎ দরজা খুলে বেরিয়ে এলো। নিশা দেবীর হঠাৎ বেরিয়ে আসায় নিবেদিতা কিছুটা চমকে উঠল। নিশা দেবী বেরিয়ে এসে চুপচাপ নিবেদিতার দিকে তাকিয়ে রইল। নিবেদিতা মাংসের বাটিটা তার সামনে এগিয়ে দিয়ে বলল, এই একটু রান্না করেছিলাম, তাই আপনার জন্য নিয়ে আনলাম। নিশা দেবী হঠাৎ বমি করতে শুরু করলেন। তার বমির রং লাল, তার সঙ্গে ভীষণ পচা গন্ধ। নিবেদিতা কখনো এমনটা দেখেনি। সে বুঝে উঠতে পারছিল না সে কি করবে, কিন্তু নিবেদিতার কিছু করার আগেই নিশা দেবী ওই অবস্থাতেই তাড়াতাড়ি করে নিবেদিতার হাত থেকে মাংসের বাটিটা কেড়ে নিয়ে ভেতরে ঢুকে দড়াম করে দরজাটা বন্ধ করে দিল। নিবেদিতা বাইরে থেকেই বলল, বলছি আপনার বোধহয় শরীরটা ভালো নেই, তাই না? না না, আপনি বিশ্রাম করুন। আপনার যদি কোনো রকমের দরকার হয় তাহলে আমাকে ডাকবেন, কেমন? শুনছেন আপনি? আমি তো বাড়িতেই আছি। আপনার যদি কোনো প্রয়োজন হয় আমাকে ডাকবেন। কিন্তু ভেতর থেকে আর কোনো উত্তর এলো না। নিবেদিতা নিচে নেমে এলো। সে নিচে এসে এইসবই ভাবছিল, হঠাৎ তার জানলার কাছে কেউ বাড়ি দিল। সেদিকে তাকিয়ে নিবেদিতা দেখল নিশা দেবী সেখানে দাঁড়িয়ে রয়েছেন। নিবেদিতা তাড়াতাড়ি করে গিয়ে দরজা খুলতেই দেখল নিশা দেবী তার দেওয়া মাংসের বাটিটা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সেই বাটিতে আর কোনো মাংস নেই, শুধু কিছু হাড় পড়ে আছে। নিবেদিতা নিশা দেবীর মুখের দিকে তাকাতেই লক্ষ্য করল এখনও নিশা দেবীর মুখে সেই বমির দাগ লেগে আছে, যেন তিনি ওই অবস্থাতেই মাংসগুলো খেয়েছেন। নিবেদিতার গা গুলিয়ে উঠল, কিন্তু সেই ভাব গোপন রেখে নিবেদিতা নিশা দেবীকে জিজ্ঞেস করল, কিছু বলবেন? নিশা দেবীর নির্জীব মুখে একটা অদ্ভুত বিচ্ছিরি হাসি ফুটে উঠল, যা দেখলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। নিশা দেবী মাংসের বাটিটা নিবেদিতার দিকে তুলে ধরল। আর একটু মাংস হবে? আপনি দাঁড়ান একটু, আমি এক্ষুনি নিয়ে আসছি। নিবেদিতা নিশা দেবীর হাত থেকে বাটিটা নিয়ে ভেতরে চলে গেল। তারপর অন্য একটা ধোয়া বাটিতে আবার কিছুটা মাংস এনে সে নিশা দেবীকে দিল। তিনি সেটা নিয়ে মাথা নিচু করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে চলে গেলেন। নিবেদিতার কাছে সবকিছু খুব অদ্ভুত ঠেকছে। নিবেদিতা কোনো এক অস্বাভাবিক কিছুর আন্দাজ করতে পারছিল। রাতে অমল সরোজকে সাথে করে বাড়ি ফিরল। তারপর একসাথে খাওয়া দাওয়া সেরে সরোজ বাড়ি ফিরে যাওয়ার পর নিবেদিতা অমলকে পুরো দিনে যা যা ঘটেছে সবটা জানালো। শোনো না, আমি বলি কি, তুমি না একবার ওনাকে দেখে এসো। কি জানি কি অবস্থায় আছেন। অনেক রাত হয়ে গেছে, এখন যাওয়াটা ঠিক হবে না। কাল সকালে গিয়ে একবার জিজ্ঞাসা করবো, না হয় দরকার হলে ডাক্তারও দেখিয়ে নেবো একবার। ভদ্রমহিলাটির কাছের মানুষ বলতে তো কেউ নেই, বোধহয় সেজন্যই ভদ্রমহিলা এত অদ্ভুত আচরণ করে। তারপর অমল আর নিবেদিতা শুতে চলে গেল।
পুরো দিনের ক্লান্তিতে দুজনেই ঘুমিয়ে পড়ল, কিন্তু হঠাৎ একটা শব্দে অমলের ঘুম ভেঙে গেল। যেন কোনো একটা পাখি মরণ চিৎকার জুড়েছে। অমল শোবার ঘর থেকে বেরিয়ে এসে বসার ঘরের জানলার পর্দা সরিয়ে কাঁচের ভেতর থেকে বাইরে তাকালো। অমল দেখল নিশা দেবী এত রাতে সিঁড়ি দিয়ে নেমে কোথায় একটা যাচ্ছেন। অমল কিছুই বুঝে উঠতে পারল না। তারপর অমল দরজা খুলে নিশা দেবীর পেছনেই যাচ্ছিল, এমন সময় নিবেদিতা ঘুম ভাঙা চোখে পেছন থেকে অমলকে ডাকল। উফ, কি গো, কি হয়েছে? উঠে এলে কেন? কিছু না, চলো ভিতরে চলো। অমল পুরো ব্যাপারটাই নিবেদিতার কাছে লুকিয়ে গেল, কিন্তু গোটা রাত তার মাথায় শুধু এই ব্যাপারটাই ঘুরতে থাকলো। অমল কিছুতেই বুঝে উঠতে পারছে না যে নিশা দেবী এত রাতে গেলেন কোথায়। এই সব ভাবতে ভাবতে অমল আনমনে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে উঠেই অমল দোতলায় গেল নিশা দেবীর শারীরিক অবস্থা জানতে। অমল দু একবার দরজার কড়া নাড়তেই নিশা দেবী দরজা খুলে বেরিয়ে এলেন। অমল তাকে জিজ্ঞেস করল, আপনার শরীর কেমন আছে? তিনি কিছুক্ষণ একভাবে অমলের দিকে চেয়ে রইলেন। অমল নিশা দেবীকে চুপ করে থাকতে দেখে আবার জিজ্ঞেস করল, আপনার নাকি কাল বমি হয়েছে শুনলাম, কোনো প্রয়োজন পড়লে আমাদের বলবেন। নিশা দেবী আবারও কোনো উত্তর দিলেন না, শুধু চুপ করে অমলের দিকে তাকিয়ে রইলেন। অমল আর নিশা দেবীর উত্তরের অপেক্ষা না করে চলে আসতে গেল, কিন্তু সিঁড়ি অবধি গিয়ে অমল পেছন ফিরে তাকালো। নিশা দেবী এখনও দরজায় দাঁড়িয়ে একভাবে অমলের দিকে তাকিয়ে আছে, যেন তার পলকটুকুও পড়ছে না। অমল নিশা দেবীর দিকে তাকিয়ে আবারও প্রশ্ন করল, আচ্ছা, আপনি কি কাল মাঝরাতে কোথাও গিয়েছিলেন? নিশা দেবী কোনো উত্তর না দিয়ে তাড়াতাড়ি দরজা ভেতর থেকে বন্ধ করে দিলেন। অমলের কাছে নিশা দেবীর এই রূপটা, এই আচরণটা খুবই সন্দেহজনক হয়ে উঠল। কিন্তু অফিসের লেট হওয়ার কারণে অমল আর দেরি না করে বেরিয়ে পড়ল। অমল অফিসে যাওয়ার পর নিবেদিতা রাতের খাবারে জোগাড় করতে শুরু করল। রান্না করতে করতে হঠাৎ নিবেদিতা লক্ষ্য করল নিশা দেবী চুপচাপ তার জানলার সামনে এসে দাঁড়িয়েছেন, যেন সে বাইরে থেকেই নিবেদিতাকে দেখছে। নিবেদিতা তাড়াতাড়ি করে দরজা খুলে নিশা দেবীকে ভেতরে আসতে বলল। একে আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন না, ভেতরে আসুন। নিশা দেবী চুপচাপ ভেতরে ঢুকল, তারপর নিজেই একটা কাঠের চেয়ারে গিয়ে বসল। নিবেদিতা কিছু খাবার নিশা দেবীকে এনে দিয়ে বলল, আপনি বসুন, আমি এক্ষুনি চা করে আনছি। কিন্তু নিবেদিতার কোনো কথাই যেন নিশা দেবীর কানে গেল না। সে খাবার দেখা মাত্রই হাত দিয়ে খামচে খামচে খাবারগুলো মুখে পুড়তে আরম্ভ করল। নিবেদিতা নিশা দেবীর এই রূপ আচরণ দেখে আঁতকে উঠল। তারপর খাবার শেষ করেই সে আর কোনো কথা না বলে ওপরে চলে গেল। নিবেদিতা কিছুই বুঝতে পারল না সে এমন কেন করছে। রাতে অমল বাড়ি ফিরলে নিবেদিতা তাকে সবটা জানালো। শোনো না, আমার কিন্তু ভালো ঠেকছে না ব্যাপার স্যাপার, মানে কেমন যেন অদ্ভুত লাগছে, খুব অস্বাভাবিক লাগছে। বলছি কোনো ক্ষতি হবে না তো? আমার কিন্তু খুব ভয় করছে। চিন্তা করো না, যদি এরকম চলতে থাকে তাহলে আমরা আর এখানে থাকবো না, আর কয়েকটা দিন দেখা যাক। অবশেষে তারা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ল। কিন্তু রাতে একটা বিকট আর্তনাদে অমল আর নিবেদিতার দুজনেরই ঘুম ভেঙে গেল। কুকুরের চিৎকার ভেবে তারা দুজন আবার ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে নিবেদিতা দরজা খুলতেই দেখল তার বারান্দাতে একটা কুকুর মরে পড়ে আছে। কুকুরটার পুরো শরীরটাকে যেন কোনো জন্তু ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। পুরো বারান্দা রক্তে মাখামাখি, যেন কাল রাতে এখানে নির্মম হত্যালীলা চলেছে। অমল, অমল তাড়াতাড়ি এসো এখানে, অমল! নিবেদিতা ভয়ে চিৎকার করে উঠল।
নিবেদিতার চিৎকার শুনে অমল দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। বেরিয়ে আসতেই সে কুকুরের ছিন্ন ভিন্ন দেহটা দেখল। অমল আরও লক্ষ্য করল নিশা দেবী সিঁড়িতে দাঁড়িয়ে কুকুরটার দিকে তাকিয়ে রয়েছে। তার হাতে নতুন কিছু কাটা দাগ দগদগ করছে। অমল নিবেদিতাকে সামলে নিশা দেবীর দিকে তাকিয়ে বলল, এটাকে পরিষ্কার করতে হবে। নিশা দেবী তাড়াতাড়ি করে সিঁড়ি থেকে নেমে এসে কুকুরটার পা ধরে টেনে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিলেন। তারপর তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে ওপরে গেলেন। এই সব দেখে নিবেদিতা অমলকে শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ খুব জোরে বৃষ্টি নামল। অমল নিবেদিতাকে নিয়ে ভেতরে এলো। অমল ঠিক করল আজ সে আর অফিসে যাবে না, সে বাড়িতে থেকেই নিবেদিতাকে সাহায্য করবে। কিছুক্ষণ পর নিবেদিতা সকালের জলখাবার বানাতে রান্নাঘরে গেল। রান্না করতে করতে লক্ষ্য করল আজকেও নিশা দেবী চুপচাপ জানলার বাইরে দাঁড়িয়ে থেকে দেখছে। নিবেদিতা তাকে গিয়ে দরজা খুলে দিতেই নিশা দেবী ভেতরে এলেন। এমন সময় অমল সেখানে উপস্থিত হলো। নিশা অমলকে বাড়িতে দেখে তাড়াতাড়ি করে আবার বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলেন। অমল কিছুই বুঝতে পারল না, কিন্তু অমল নিবেদিতাকে জানালো, শোনা, আমার অনুপস্থিতিতে কাউকে বাড়ির ভেতরে আসতে দিও। নিশা দেবীকেও নয়, সরোজের মতো কোনো ভালো বন্ধুকেও নয়। কখন কি হয় বলা যায় না, সাবধানে থাকা উচিত আমাদের। নিবেদিতা মাথা নেড়ে সম্মতি জানালো। এরপর অমল নিবেদিতাকে একটা চেয়ারে চুপ করে বসিয়ে একাই রান্না করতে শুরু করলো। নিবেদিতা মুখে কিছু না বললেও মনে মনে খুশিই হলো। এরপর সকালে জলখাবার সেরে অমল একটা ছাতা নিয়ে বাইরে বেরোলো, আর তার না আসা অবধি নিবেদিতাকে দরজা খুলতে বারণ করে গেল। অমল বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আবার নিশা দেবী তার জানলার সামনে এসে দাঁড়ালো। নিবেদিতা তাকে দেখেও না দেখার ভান করে নিজের ঘরে ঢুকে গেল। প্রায় 1 ঘন্টা পর নিবেদিতা ঘরের বাইরে বেরোলে লক্ষ্য করল নিশা দেবী এখনও সেখানেই দাঁড়িয়ে রয়েছে। সে নিরুপায়ভাবে দরজা খুলে দিল। দরজা খুলতেই নিশা দেবী নিবেদিতার মুখের সামনে এসে দাঁড়িয়ে প্রচণ্ড ভয়ঙ্কর কণ্ঠে হুঙ্কার করে উঠল, দরজা খুলছিলিস না কেন? আমার বাড়ি, আমার বাড়িতেই তুই আটকাবি আমাকে? নিশা দেবীর গলার আওয়াজে নিবেদিতা ভয়ে কাঠ হয়ে গেল। ঠিক সেই সময় অমল বাড়িতে ঢুকল। অমল তাকে নিবেদিতার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? অমলের গলা শুনেই সে আবার তাড়াতাড়ি ওপরে চলে গেল। অমল নিবেদিতার কাছে আসতেই লক্ষ্য করল নিবেদিতার চোখগুলো ভেজা ভেজা, যেন সে খুব ভয় পেয়েছে। অমল তাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করল, কি হয়েছে? নিবেদিতা কিছুক্ষণ চুপ করে থেকে কাঁদো কাঁদো গলায় বলল, আমি আর এখানে থাকবো না, আমি আর এখানে থাকবো না, আমাকে নিয়ে চলো এখান থেকে, আমি আর পারছি না, আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে। অমল নিবেদিতার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাব। তারপর সেই পুরোটা দিন অমল নিবেদিতার সাথেই কাটালো। কিন্তু রাতে যেন অমলের ঘুম আসতে চাইছিল না। সে খুব ভালোই বুঝতে পারছিল যে কিছু অদ্ভুত রয়েছে এই বাড়িতে। ঘুম না আসায় অমল বসার ঘরে এসে একটা সিগারেট ধরালো। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে অমল লক্ষ্য করল নিশা দেবী আজও এত রাতে কোথায় যাচ্ছেন। অমল সিদ্ধান্ত নিল যে আজ সে নিশা দেবীকে অনুসরণ করবে। অমল খুবই ধীরে ধীরে দরজা খোলার পর ধীর পায়ে তার পিছু পিছু যেতে শুরু করল। নিশা দেবী আপন মনে হেঁটে চলেছে, যেন তার শরীর তার নিজের আয়ত্তে নেই। অমল নিশা দেবীকে অনুসরণ করতে করতে অনেকটা দূর চলে এলো। ধীরে ধীরে ক্রমশ ঘরবাড়ি কমে আসছে আর গাছগাছালি বেড়ে চলেছে। প্রায় 1 ঘন্টা হাঁটার পর আর ঘরবাড়ি চোখেই পড়ছিল না, শুধু জঙ্গল। অমলের গায়ে কাঁটা দিয়ে উঠছে। কিছুক্ষণ পর তারা একটা কবরস্থানের সামনে এসে পৌঁছল। অমল লক্ষ্য করল নিশা দেবী সেই কবরস্থানের ভেতর ঢুকে গেল।
তারপর একটা সদ্য সমাধিস্থ কবরের পাশে বসে কোনো এক হিংস্র জন্তুর মতো হাত দিয়ে কবরের মাটি সরাতে লাগলো। নিমেষের মধ্যেই নিশাদেবী পুরো কবরটা খুঁড়ে ফেললেন, এতটাই তাড়াতাড়ি যে কোনো সাধারণ মানুষ কোদাল দিয়েও এত তাড়াতাড়ি খুঁড়তে পারবে না। তারপরেই ঘটল সেই ভয়ঙ্কর দৃশ্য, যার জন্য অমল মোটেও প্রস্তুত ছিল না। নিশাদেবী কবর থেকে টেনে হিঁচড়ে সেই পচা গলা লাশটা বের করে সেটার বুকের ওপর বসে এক খামচা দিয়ে লাশটার একখানা চোখ তুলে নিল। তারপর সেটাকে নিজের মুখে পুরে বিকটভাবে হাসতে হাসতে লাশের ওপরে শুয়ে পড়ল। অমলের খুব জোর বমি পেলেও নিজেকে সামলে নিল। ভয়ে তার রক্ত হিম হয়ে গেছে, সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এরপর নিশাদেবী পুরো মৃতদেহটিকে খামচে খামচে খাবলে খাবলে খেতে শুরু করলো। কিছুক্ষণ পর সে উঠে দাঁড়ালো। অমল একটা গাছের পেছনে গিয়ে লুকোলো। নিশা মৃতদেহটিকে ওইভাবে ফেলে রেখে আবার বাড়ির পথে হাঁটতে শুরু করলো। অমলও চুপচাপ তার পিছু পিছু হাঁটছিল। অবশেষে তারা বাড়ি পৌঁছল। নিশা আবার ধীরে ধীরে ওপরে উঠে গেল। অমল তার বাসায় ঢুকলো, কিন্তু সে যেন এখনও তার চোখে বিশ্বাস করতে পারছে না। অমলের পুরো শরীর ঘামছে। হঠাৎ অমলের কানে নিবেদিতার আওয়াজ এলো। কি গো, কি হয়েছে তোমার? হ্যাঁ, এত এত ঘামছো কেন? তোমার কি শরীর খারাপ করছে নাকি? হ্যাঁ। অমলের ঘুম ভেঙে সে এক লাফে উঠে বসল। অমল লক্ষ্য করলো সে বিছানায় শুয়ে আছে, তার পাশে নিবেদিতা বসে। অমল চারপাশ দেখে বুঝলো এতক্ষণ সে যা যা দেখেছে সবটাই তার স্বপ্ন। অমল একটা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু স্বপ্ন এত আসলের মতো কি করে হতে পারে? সিলিং ফ্যান চলা সত্ত্বেও নিবেদিতা অমলকে হাত পাখা ঘুরিয়ে হাওয়া করতে লাগলো। কি গো, কি হয়েছিল বলো তো তোমার? না, তেমন কিছু না, ওই একটা বাজে স্বপ্ন। আচ্ছা, এখন তাহলে ঘুমিয়ে পড়ো, আমি তোমায় হাওয়া করে দিই। হ্যাঁ, ঘুমো। পরদিন সকালে জল খাওয়ার শেষে অমল অফিসের জন্য বেরিয়ে গেল, আর নিবেদিতাকে দরজা খুলতে বারণ করল। নিবেদিতা কাজের ফাঁকে বারবার জানলার দিকে তাকাচ্ছিল, কিন্তু নিশাদেবী আজ আর জানলায় এসে দাঁড়ালো না। এমনকি গোটা দিন নিশাদেবীর দেখাটুকুও পাওয়া গেল না। একটা লোক রোজ সকালে এসে নিশাদেবীর জন্য বাজার করে সিঁড়ির সামনে রেখে যায়। বাজারের ব্যাগ আজ সারাদিন সিঁড়ির সামনেই পড়ে থাকে। নিশাদেবী সেটা নিতেও এলো না। অমল বাড়ি ফিরে নিবেদিতাকে নিশাদেবীর কথা জিজ্ঞেস করল। আজকেও কি নিশাদেবী? না, আজকে একবারের জন্যও তাকে দেখিনি। এমনকি তার বাজারও নিচে পড়ে রয়েছে। তুমি কি একবার দেখবে ওনাকে? হ্যাঁ, উপরে গিয়ে দেখে আসবে। কিন্তু অমল গেল না। আগের রাতের স্বপ্নটা নিছক স্বপ্ন হলেও অমলের ভেতর নিশাদেবীকে ঘিরে একটা ভীষণ বিভীষিকার জন্ম নিয়েছে। আজ মাঝরাতেও দরজা খোলার আওয়াজ অমলের কানে এলো, কিন্তু আজ সে নির্বিকারভাবেই শুয়ে রইল। পরের দিন শুধু বাজারের ব্যাগটা নিতেই নিশাদেবী নিচে নামলেন। পরের কিছুদিনও এইভাবেই চলল। এখন নিশাদেবী শুধু দিনে কয়েকবার বাজারের ব্যাগ নিতেই নিচে আসেন, আর পুরো দিনে তাকে একবারও দেখা যায় না। নিশাদেবীর শারীরিক অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে উঠেছে। হাতের কাটা দাগ পচা ঘায়ে পরিণত হয়েছে, মাথার চুল জট পাকিয়ে গেছে, বড় বড় নখ। রাতের অন্ধকারে নিশাদেবীকে দেখে বড় বড় তান্ত্রিকও পালাতে বাধ্য হবে। এইভাবে আরও কিছুদিন কাটে। এক রোববার ওপর থেকে নিশাদেবীর আর্তনাদ শোনা গেল। নিশাদেবী চিৎকার করে করে বলছেন, বাঁচাও আমাকে, কেউ বাঁচাও, আর মেরো না আমাকে, ভাই পড়ি তোমার, আমাকে বাঁচতে দাও, বাঁচাও। নিশাদেবীর আজকের আওয়াজটা অন্যরকম শোনালো, যেন এটাই তার আসল গলার স্বর। কিন্তু সে কাকে বলছে তাকে যেন আর না মারে।
তাকে বাঁচতে দেওয়া হয়? ওপরতলায় তো সে ছাড়া আর কেউ থাকে না। অমল দৌড়ে দোতলায় উঠল। সে দরজা ধাক্কা দিয়ে বলল, নিশা দেবী, আপনি কি ঠিক আছেন? বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। নিশা দেবীর দরজা ভেতর থেকে বন্ধ। অমল এক ধাক্কায় দরজাটা ভেঙে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকতেই সে দেখল নিশা দেবী মাটিতে শুয়ে আছে। কেউ তাকে নির্মমভাবে মেরেছে, আর চারিদিকে শুধু পচা গন্ধ। নিবেদিতা অমলের পেছন পেছন ঘরে ঢুকল। নিবেদিতা তাড়াতাড়ি করে গিয়ে নিশা দেবীকে টেনে তুলে বসালো। তার চোখে ভয়। সে বারবার একই কথা বলতে থাকলো, আমাকে 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 মেরে ফেলবে, আমাকে বাঁচাও, ও আমাকে বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না আমাকে, বাঁচাও, আমাকে বাঁচাও। অমল ভাবলো বাড়িতে বোধহয় চোর ঢুকেছে। অমল ভালো করে চারিদিক দেখলো, কিন্তু কেউ নেই সেখানে। তাহলে এত নির্মমভাবে মারল কে তাকে? নিশা দেবী নিবেদিতার হাত চেপে ধরে আবার বলল, বাঁচাও, আমাকে বাঁচাও। অমল নিশা দেবীকে জল এনে দিল। তারপর নিবেদিতা আর অমল তাকে নিয়ে গেল নিচে। এরপর নিশা দেবীকে বিছানায় শুইয়ে দিয়ে অমল তার এক পরিচিত ডাক্তারকে কল করল। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার এসে ওষুধ টষুধ লিখে চলে গেল। অমল তাড়াতাড়ি করে সেই ওষুধগুলো নিয়ে এলো। ওষুধ খেয়ে কিছুটা সুস্থ হলে সে উঠে বসল। নিশার চেহারা আজ খুবই অদ্ভুত। নির্জীব চোখগুলোতে যেন আজ প্রাণের সঞ্চার হয়েছে। অমল তাকে জিজ্ঞেস করল, আপনার কি হয়েছিল? কে মারছিল আপনাকে? নিশা দেবী কিছুক্ষণ চুপ করে থেকে বলতে শুরু করলো, আর তারপর তিনি যা বললেন তা শুনে অমল আর নিবেদিতা নিজের কানকে বিশ্বাস করতে পারল না। কাঁদো কাঁদো গলায় তিনি বললেন, আমাকে আমাকে আমার মা মারছিল, মা মারছিল, আমাকে মারছিল। হ্যাঁ, তিনি মারা গেছেন, কিন্তু তার আত্মা এখন এই বাড়িতেই আছে। সে আমার শরীর দখল করে নিজের সব কার্য সিদ্ধি করে, আমার ওপর অত্যাচার করে, কিন্তু কিন্তু দুদিন থেকে আমার অসুস্থতার কারণে সে আর আমার শরীর দখল করতে পারছিল না। তাই সে এইভাবে আমাকে মারধর করছিল। কথা বলতে বলতে নিশা দেবী কাঁদতে শুরু করলো। নিশা অমলের হাত চেপে ধরে বলল, আমাকে আমাকে বাঁচান অমল বাবু, আমার মা আমাকে বাঁচতে দেবে না, আর আপনারা এখান থেকে চলে যান, চলে যান, আপনারা চলে যান। অমলের কিছুতেই বিশ্বাস হচ্ছিল না, কিন্তু চোখের সামনে যা ঘটছে, নিজের কানে যা শুনছে, সেটাকে কি করে অবিশ্বাস করবে? নিশা কথা বলতে বলতে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গেল। নিবেদিতা তাকে ভালো করে বিছানায় শুইয়ে দিল। অমল সরোজকে কল করে তাড়াতাড়ি তাদের ভাড়া বাড়িতে আসতে বলল। সরোজ সেখানে পৌঁছনো মাত্র অমল তাকে সবটা খুলে বলল। সরোজ প্রথমে কিছুই বিশ্বাস করল না। সরোজ অমলকে বলল, অমলদা, তুমিও না, কে কি একটা বানিয়ে গল্প বলে দিল আর তুমিও বিশ্বাস করে নিলে। আরে ভদ্রমহিলার মাথার ঠিক নেই, ভুলভাল বকছে, ওসব নিয়ে অত ভাবতে হবে না। কিন্তু অমল তাকে সব ঘটনা খুলে বলার পর সরোজ একটু চিন্তায় পড়ে গেল। মাথা চুলকোতে চুলকোতে বলল, ভদ্রমহিলার কথা তোমাদের আর ভাবতে হবে না বৌদি। মানে তুমি ব্যাগ গুছিয়ে নাও, কিছুদিন না হয় আমার বাড়িতে থাকবে, তারপর নতুন ভাড়া বাড়ি খোঁজা যাবে। এই ভুতুরে বাড়িতে আর থাকতে হবে না। না, আমি এই অবস্থায় ওনাকে এভাবে ফেলে রেখে কোথাও যাব না। সরোজের কথায় ঠিক রাজি হতে পারল না নিবেদিতা। ওর সহজ সরল মন, সে জেদ ধরে বসল নিশাকে এই অবস্থায় একা রেখে সে কিছুতেই কোথাও যাবে না। অমল পড়ল মহা ফাঁপড়ে। তাহলে তুমি কি করতে চাও? এখানে থাকলে নিশা দেবীর সাথে আমাদেরও বিপদে পড়তে হবে।
তাই বলে একটা মানুষকে তো আর এইভাবে জেনে বুঝে আমি বিপদে ফেলে রেখে চলে যেতে পারি না। তুমি তুমি কোনো একটা ভালো তান্ত্রিকের সন্ধান করো, জানো তো, যে করে হোক ওনাকে এই বিপদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করতে হবে। তুমি যাও, গিয়ে একটা ভালো তান্ত্রিকের সন্ধান করো, যাও। অগত্যা আর কোনো উপায় না পেয়ে অমল নিবেদিতার কথা মতো তান্ত্রিকের খোঁজ করতে লাগলো। হঠাৎ সে জানতে পারল পূর্ব দিকের জঙ্গল পেরিয়ে গেছে কটা শ্মশান আছে। সেই শ্মশানে বহুদিন ধরে এক তান্ত্রিক বাস করছে। সকলে তাকে বুড়ো বাবা বলে চেনে। একবার নাকি কোনো গ্রামে মড়ক ছড়িয়েছিল, সেই তান্ত্রিক অনেক যজ্ঞটজ্ঞ করে সেই গ্রামকে সারিয়ে তুলেছিলেন। অমল নিবেদিতার সাথে পরামর্শ করে সেই তান্ত্রিকের সঙ্গে দেখা করতে গেল। নিস্তব্ধ শ্মশান, চারিদিক খাঁ খাঁ করছে। দিনের বেলাতেও কেউ এদিকে বিশেষ পা মারায় বলে মনে হয় না। রাতের বেলা এদিকে আসার কথা ভাবলে লোকের বুক কাঁপে। অমল দেখল খানিক দূরে একটা কালো চাদর গায়ে জড়িয়ে এক ভদ্রলোক বসে আছে অশ্বত্থ গাছের নিচে। অমলের উপস্থিতি বোধ করেই টের পেলেন উনি। যার জন্য এসেছিস সে কি আর আছে রে? অমল হকচকিয়ে গেল। সব জানি আমি। চল, সেই মেয়ের কাছে আমায় নিয়ে চল। তান্ত্রিকের হাবভাব খুব অদ্ভুত লাগলো অমলের। তবু সে একটাও কথা না বলে চুপচাপ বাড়ির দিকে নিয়ে গেল ওনাকে। সেখানে নিশা আর নিবেদিতা একা আছে। তান্ত্রিক বাড়িতে পা রাখার মাত্র চারিদিকে ঝড় উঠল। ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করলো। কালো মেঘ ঢেকে ফেললো চারিদিক। কোথায় সেই মেয়ে? ততক্ষণে নিবেদিতা হন্তদন্ত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছে। শোনো না, উনি তো নিজের ঘরের দরজাও খুলছেন না। খুলবেও না, ও তো আর নিজে থেকে ওই দরজা বন্ধ করেনি। এই বলে তান্ত্রিক এগিয়ে গেল ঘরের দিকে। অমল আর নিবেদিতা মূর্তির মতো দাঁড়িয়ে রইল। এরপর যেটা হলো সেটা অভাবনীয়। ঘরের ভেতর থেকে প্রচণ্ড চিৎকার ভেসে আসতে লাগলো। এক নয়, দুজন মহিলার তীক্ষ্ণ কণ্ঠস্বরে সারা বাড়ি কেঁপে উঠল। বলছি একবার দেখে আসবেন নাকি ভিতরে? হ্যাঁ, কি হচ্ছে? অমল মাথা নাড়িয়ে না বলল। ওই ঘরে যাওয়ার সাহস ওর নেই। প্রায় আধ ঘন্টা পর সেই তান্ত্রিক বেরিয়ে এলো। নিবেদিতা আর অমলের সামনে একটা তামার পয়সা তুলে ধরল তান্ত্রিক। নিশাকে অনেকদিন আগেই মেরে ফেলেছিল ওর মা চারুলতা। ওর শরীরে বাসা বেঁধেছিল সে। এই পয়সার ভেতরে দুজনের আত্মাই বন্দী হয়েছে। আমি গঙ্গার বুকে ভাসিয়ে দেব এই পয়সা, ওরা বিলীন হয়ে যাবে। তোমরা নিশ্চিন্তে থাকো, ওখানে আর কেউ নেই। নিবেদিতা অমল দুজনের পায়ের তলা থেকে মাটি সরে গেল। এতদিন কি তবে এক অশরীরীর সাথে বসবাস করলো ওরা? নিবেদিতা ছুটে যায় ঘরে। কেউ কোথাও নেই, কোথাও নেই। চারিদিকে শুধু ধোঁয়ার রেশ। ধপ করে মাটিতে বসে পড়ল নিবেদিতা। অমল নিবেদিতাকে জড়িয়ে ধরে বুকে। মনে মনে দুজনেই ঠিক করে নিয়েছে এই বাড়িতে আর এক রাতও না। এতক্ষণ আপনারা শুনলেন চারুলতা স্মৃতি, রচনা চয়ন সাহা। আজকের গল্প পাঠ, গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল প্রভাকর, সৌরভ, সুপ্রজা, তৃষা। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল অনিন্দিতা। শব্দ সংযোজন, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল হানাবাড়ি থেকে ঋদ্ধি। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলের থেকে সমীর। কেমন লাগলো আজকের গল্পটা?
যদি গল্পটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে ফিকশন হান্টে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন গল্পের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিকশন হান্ট শুনতে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার, শুভরাত্রি।